স্টাডি ভৌতবিজ্ঞান চ্যাপ্টার 3 পদার্থ গঠন ধর্ম ম্যাটার স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিজ চ্যাপ্টারটা স্টার্ট করবো এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন সহ পরীক্ষা প্রশ্নগুলো আলোচনা হবে। রাজস্ব তাদেরকে দেবস্টাডি চ্যানেল আজকে ক্লাসে চ্যাপ্টার নাম্বার 3 আলোচনা করা হবে। তোমরা যদি ক্লাসটা প্রথমে 3.1 হচ্ছে তরল ও বায়ুর চাপ, প্রেশার অফ লিকুইড অ্যান্ড এয়ার। আচ্ছা, যেসব পদার্থ, এ প্রসঙ্গে বলে রাখি, যে সমস্ত পদার্থ প্রবাহিত হতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে, তাদেরকে বলা হয় প্রবাহী। এবার তরল ও গ্যাসীয় পদার্থগুলোকে প্রবাহী বলে, কারণ খুব সহজেই এরা এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, প্রবাহিত হয়। তবে চাপের জন্য তরলের আয়তন পরিবর্তন নগণ্য হলেও চাপের পরিবর্তনে গ্যাসের আয়তন অনেকটা পরিবর্তিত হয়। এবার জানতে হবে প্রবাহীর চাপ আর ঘাত কাকে বলে, প্রেশার অ্যান্ড থ্রাস্ট অফ ফ্লুইড। আচ্ছা, প্রবাহীর মধ্যে কোনো একটা বিন্দু আমি যদি কল্পনা করি, প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফল যদি আমি কল্পনা করি, এই যে এই বিন্দুকে কেন্দ্র করে এই পজিশনটা আমি একটা ক্ষেত্রফল কল্পনা করছি, একক ক্ষেত্রফল কল্পনা করলাম। এই একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহী কি বলা হয়? তাকে প্রবাহীর চাপ বা প্রেশার বলা হয়। তাহলে প্রবাহীর চাপ কাকে বলে? এই যে প্রবাহীর মধ্যে কোনো বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের উপর প্রবাহী লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে প্রবাহী চাপ বলে। কোনো তাহলে এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে এফ মানে বল প্রযুক্ত হলে চাপ সমান বলের ক্ষেত্রফল, যেটা ক্লাস 8 জানি পড়ে এসেছি, মানে E = F/A। আরেকটা জিনিস হচ্ছে প্রবাহীর ঘাত। প্রবাহী ঘাত কি? প্রবাহীর সংস্পর্শে থাকা যে কোনো তলের উপর, প্রবাহীর সংস্পর্শে থাকা যে কোনো তলের উপর প্রবাহী লম্বভাবে নিজ ওজনের সমান, মানে প্রবাহী লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে তাকে প্রবাহী ঘাত বলে। মানে ঘাত মানে চাপ গুণ ক্ষেত্রফল, ঠিক আছে? আচ্ছা, ঘাত হচ্ছে মান এবং অন্য দুই আছে, তার জন্য ঘাতকে ভেক্টর রাশি। আগের চ্যাপ্টার অর্থাৎ পরিমাপ চ্যাপ্টারে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি ছিল। ভেক্টর রাশি মানে যে সমস্ত ভৌত রাশির মানগুলো দুই আছে তাই ভেক্টর রাশি মানে। ঘাতের মাত্রা সংকেত কি হবে? ইতিমধ্যে দেখলাম ঘাত মানে হচ্ছে বল, ঘাত মানে এক প্রকার বল। তাহলে ঘাতের মাত্রা সংকেত মানে বলের মাত্রা সংকেত, বলের মাত্রা সংকেত কি হয়? m(L(T)-2, এটা হচ্ছে বলের মাত্রা সংকেত অর্থাৎ ঘাতের মাত্রা সংকেত। আর চাপের মাত্রা সংকেত মানে কি? চাপ মানে এখনই দেখলাম বল বাই ক্ষেত্রফল, চাপ মানে এখনই দেখা হলো বল বাই ক্ষেত্রফল, অর্থাৎ বলা যায় m(L(T)-2 আর নিচে হবে a², ঠিক আছে? এবার এখানে m, আচ্ছা এখানে অলরেডি 1 আছে, তাহলে 1 - 2 হবে। 1 - 2 মানে কত হয়? 1 - 2 মানে হয় -1 আর t⁻², এটা হবে চাপের মান। প্রবাহী চাপ ও ঘাতের একক কি? চাপের সিজিএস একক হচ্ছে ডাইন পার সেমি স্কয়ার, কারণটা হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের যেটা একক মানে সিজিএস একক সেটা ডাইন, এবং ক্ষেত্রফলের কি হয়? বর্গ সেমি বা সেমি স্কয়ার। তাহলে এখানে এই সাইডে সেম টু সেম নিউটন পার মিটার স্কয়ার, বা এটাকে অ্যাকচুয়ালি পাস্কাল বলা হয়। ঘাতের সিজিএস একক হচ্ছে ডাইন, কারণ ঘাত হচ্ছে এক প্রকার বল আর এসআই একক হচ্ছে নিউটন। এরপরে দেখব চাপ ও সম্পর্ক, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। ঘাত সমান চাপ গুণ ক্ষেত্রফল। এরপর দেখবো তরলের চাপ কি। একই রকম তরলের মধ্যে কোনো বিন্দুতে একক ক্ষেত্রফলের কল্পনা করলে ওই ক্ষেত্রফলের উপর তরল লম্বভাবে নিজ ওজনের সমান যে বল প্রয়োগ করে সেই পরিমাণ বলকে অধিক তরলের চাপ বলে। আর ঘাতের ক্ষেত্রে কোনো তরল সংলগ্ন তলের উপর অ্যাকচুয়ালি প্রবাহী ঘাতের মতোই হবে, শুধু প্রবাহের জায়গায় তরল হবে। তরলের উপর তরলের দ্বারা লম্বভাবে প্রযুক্ত মোট বলকে ওই তলে প্রযুক্ত ঘাত বলা হয়। আচ্ছা, চাপ ও ঘাতের মধ্যে সম্পর্কটা এটা বলতে হবে। সংজ্ঞানুসারে চাপ মানে হচ্ছে কি জানি? প্রযুক্ত বল বা ক্ষেত্রফল, মানে ঘাত বা ক্ষেত্রফল। তাহলে ঘাতকে আমি কি লিখতে পারি? ঘাতকে আমরা লিখতেই পারি চাপ গুণ ক্ষেত্রফল। এই যেখানে সমীকরণ থেকে বলা হয় চাপ গুণ ক্ষেত্রফল, প্রযুক্ত বল সমান চাপ গুণ ক্ষেত্রফল মানে ঘাত গুণ ঘাত = চাপ গুণ ক্ষেত্রফল, সেটা লেখা হলো। তো ক্ষেত্রফলের মান ধ্রুবক হলে চাপ ঘাত হচ্ছে চাপের সমানুপাতিক, অর্থাৎ F ভ্যারিজেস P, যখন এ হচ্ছে ধ্রুবক। মানে ধ্রুবক মানে কি? ধ্রুবক হওয়া মানে হচ্ছে অপরিবর্তিত থাকা। পরের টপিক হচ্ছে তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়। অর্থাৎ আমরা চাপ মানে কি জানি? তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয় প্লাস এইটাও দেখে এসেছি। P = HDG, বা এখানে D এর জায়গায় রো লিখতে শব্দ বেটার, কারণ এটা P এর মতো একটু বেঁকে লিখতে হয়। রো HDG বা D এর জায়গায় রো লিখলেও হবে। তাহলে P = HDG, এই সমীকরণটাকেই এবার আমরা প্রতিষ্ঠা করতে চলেছি, অর্থাৎ চাপের তরলের মধ্যে কোনো বিন্দুতে চাপের রাশিমালা নির্ণয়। তাহলে চাপের রাশিমালা হচ্ছে এইটাই হবে, P = HDG, এটাকে প্রতিষ্ঠা করব। আচ্ছা, একটা ধরি পাত্র আছে, ধরা হলো এটা একটা পাত্র রয়েছে, এবার এটা তরল পূর্ণ রয়েছে। ওকে, আমরা ধরছি একটা পাত্রে ডি ঘনত্বের তরল রয়েছে, ঠিক আছে? ডি ঘনত্বের তরল রয়েছে। এবার এটা হচ্ছে স্থির তরলের মুক্ত তল, এইখানে একটা স্থির তরলের মুক্ত তল রয়েছে। এই স্থির তরলের মুক্ত তল থেকে আমরা ধরছি এইচ গভীরতায় একটা বিন্দু আছে S। এই গভীরতা কত? এইচ গভীরতায়, মানে এই তরলের মুক্ত তল থেকে এইচ গভীরতায় একটা বিন্দু রয়েছে, নাম হচ্ছে S, ঠিক আছে? বিন্দু দেওয়া হলো, যার চাপ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের S বিন্দুটার চাপ আমরা নির্ণয় করবো। এবার আমরা এই এস বিন্দুকে কেন্দ্র করে মানে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল কল্পনা করব। তল যদি কল্পনা করি, তাহলে এই ক্ষেত্রকে ভূমি যদি ধরি, এই যেখানে আমি তল কল্পনা করলাম, একটা তল রয়েছে এই ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এইটাকে যদি আমি ভূমি ধরি, ধরে স্থির তরলের উপরিতল পর্যন্ত একটা খাড়া স্তম্ভ কল্পনা করব। এটা একটা খাড়া স্তম্ভ কল্পনা করা হলো। এবার যার দৈর্ঘ্যটা কত? আমি আগেই বলেছি এই তরলটা H হয়, তাহলে H। এবার
এই তরল স্তম্ভের ওজনটাই হবে এ তলের উপর তরলের ঘাত তথা তরলের উপর প্রযুক্ত বল। তো যেটা বললাম সেটা লেখা হলো। দেখো ধরা যাক একটা পাত্রে একটা রো লিখতে পারো বা ডি, যা খুশি লিখতে পারো। দুই ঘনত্বের একটা তরল আছে বা স্থির তলে মুক্ত তল থেকে এই ঘনত্বে যেটা বোঝানো হলো সেটা লেখা হলো। এবার তরল স্তম্ভের আয়তন মানে কি আমরা জানি, তরল স্তম্ভের যে আয়তনটা এটা মানে হচ্ছে সূত্র হচ্ছে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। যে আমি এখানে ধরেছিলাম কি ক্ষেত্রফলটা এইচ আর উচ্চতা কত হয়েছে এইচ, সরি ক্ষেত্রফলটা এ ধরেছিলাম আর উচ্চতা এইচ ধরেছিলাম, তাহলে এগুলো এসে গেল। আর তরল স্তম্ভের ভর কত হবে, তরল স্তম্ভের ভর ক্লাস এইটা একটা সূত্র দেখেছিলাম যে ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সেখান থেকে যদি আমরা ভরের মানটাকে বার করি তাহলে ভর মানে হচ্ছে আয়তন কিন্তু ঘনত্ব হবে। মানে আয়তন মানে দেখো এইচ এ গুণ এইচ পেয়ে গেলাম, মানে এ এইচ গুণ এখানে রো বা ডি লিখতে পারো। এবার পরের পাতায় চলে যাব। এবার তরল স্তম্ভের ওজন নির্ণয় করতে হবে, মানে তরলের ঘাতটা মানে ভরগুণ অভিকর্ষ তরল। কথা হচ্ছে তরলের ঘাত মানে কি বল, তাহলে বল মানে সবাই যদি এফ ইকুয়াল টু এম এর যে সমীকরণটা রয়েছে, তাহলে এখানে এ গুণ এইচ মানে দেখো এ গুণ এইচ গুণ পি গুণ জি মানে অভিকর্ষ তরল হয়ে গেল। তাহলে এবার এই তরলের চাপ কি হবে, প্রযুক্ত বল বা ঘাত বাই ক্ষেত্রফল। এই তলের প্রযুক্ত বল বাই ঘাত বা ক্ষেত্রফল জানি, চাপ মানে কি বলটা ক্ষেত্রফল হয়, মানে পি ইজ ইকুয়াল টু এই টোটাল যা হচ্ছে ক্ষেত্রফল মানে বল সরি তরলের ঘাত টোটালটা, তাহলে তরলের ঘাত এখানে লেখা হলো আর ক্ষেত্রফল কত এ কেটে গেল, তাহলে পি ইজ ইকুয়াল টু এইচ পিজি এইচ রো জি বা এইচ ডিজি বলা যায়। মানে তরলের চাপ হচ্ছে বিদ্যুতের গভীরতা, তরলের ঘনত্ব অভিকর্ষ তরল। এটা হচ্ছে তরলের মধ্যে কোনো বিদ্যুতের চাপের রাশিমালা নির্ণয়। এরপরের প্রশ্ন তরলের চাপের বৈশিষ্ট্যগুলো লেখো। এখানে দেওয়া হলো 4টে মতো, এগুলো দেখে নিও। যারা রেগুলার ক্লাস ফলো করো তারা জানো আমরা কীরকম ক্লাস প্রোভাইড করি। কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস কিন্তু আমরা ডেলি প্রোভাইড করা হয়, চেষ্টা করি প্রোভাইড করার। মাঝে মধ্যে কোনো অসুবিধা থাকাকালে প্রোভাইড করা হয় না। তো যারা চ্যানেলটাকে পছন্দ করে এবং সাবস্ক্রাইব করে নিও। এবং আমরা চাচ্ছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের লাইভ ক্লাস দেওয়ার জন্য প্রতি ক্লাস 7 থেকে শুরু করে 9 10-এরও দেওয়ার চেষ্টা চলছে। লাইভ ক্লাস দিলে কী হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান শট আকারে দেওয়া যায় এবং সেখানে ডাউট ক্লিয়ারিং ক্লাসটা তাহলে আর লাগবে না। ওই লাইভ ক্লাসে সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে, যাদের যা ডাউট আছে চ্যাট করে বলা যায়। কথা হচ্ছে যে লাইভ ক্লাস করার জন্য কিন্তু 1টা সাবস্ক্রাইবার প্রয়োজন, যেটা এখন নেই আবার। সেই কারণে তোমরা যদি সাপোর্ট করে 1টা সাবস্ক্রাইবার করে দিতে পারো তাহলে কিন্তু আমি লাইভ ক্লাসও দিতে পারি। তো যেটা বলছিলাম পরের টপিক অ্যাটমসফিয়ার প্রেশার বা বায়ুমণ্ডলের চাপ। সেই একই রকম তরলের চাপ যেরকম করলাম, বায়ুমণ্ডলের মানে হচ্ছে কোনো বিন্দুকে কেন্দ্র করে, সাপোজ একটা ধরি বায়ুমণ্ডলের মধ্যে আমি ধরছি একটা বিন্দু রয়েছে, এই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফল যদি কল্পনা করি, তার উপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা হয়। ঠিক আছে, ওই বিন্দুতে বায়ুমণ্ডলের চাপ বলা। একই রকমভাবে চাপের মানটা কি হবে, যদি বায়ুমণ্ডলের চাপ দ্বিঘনত্ব বিশিষ্ট কোনো তরলকে এইচ উচ্চতায় ধরে রাখতে পারে, তবে সেক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ মানে হবে তরলের উচ্চতা মানে এইচ ইন্টু তরলের ঘনত্ব মানে ডি বিকর্ষ তরল। এখনই করা হলো সেই চাপ নির্ণয়ের যে রাশিমালাটা, অর্থাৎ বায়ুমণ্ডলের চাপ ইজিক্যাল টু এখানেও হবে এইচ ডি জি বা রো জি লিখলে হবে। কথা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ এবং এর মানটা। সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে ও 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 76 সেমি উঁচু পারস্তম্ভ, ছোটবেলা থেকে জানি 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ বলে। এটা করে এসেছি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। প্রমাণ বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে কন্ডিশন কি মনে রাখতে হবে, সমুদ্রপৃষ্ঠ সেখানে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 76 সেমি উঁচু পারস্তম্ভ, 76 সেমি উঁচু পারস্তম্ভের দেওয়া যে চাপটা সেটাকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়। যার মানটা এখানে দেখো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ অনেক মান রয়েছে, এগুলো একবার দেখে নিতে হবে। যেমন বার এককে আর টন এককে এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু প্রশ্ন থাকে। পাস্কাল এককে চাপের মানটা প্রয়োজন। আচ্ছা, বায়ুমণ্ডলের চাপ মাপার জন্য আমাদের একটা যন্ত্র রয়েছে, নাম হচ্ছে ব্যারোমিটার। কিন্তু মনে রেখো রক্তচাপ ব্যারোমিটার দিয়ে মাপা হয় না। রক্তচাপ মাপার যে যন্ত্র সেটা স্পিগো ব্যারোমিটার, মানে রক্তচাপ মাপার যে জায়গাটা ব্যারোমিটার সেটা দিয়ে কিন্তু বায়ুমণ্ডলের চাপ মাপা হয় না। মানে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার আর রক্তচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে স্পিগো। দুটো সব গেল। এবার বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য দু ধরনের ব্যারোমিটার সম্পর্কে জানা যায়। একটা হচ্ছে ফর্টিন ব্যারোমিটার। ফর্টিন ব্যারোমিটার কেন, কারণ ফর্টিন ব্যারোমিটার প্রকৃতপক্ষে সরল ব্যারোমিটার এবং টরিসারি ব্যারোমিটার উন্নত সংস্করণ। কথা হচ্ছে ফর্টিন একটা বিজ্ঞানী রয়েছে, তার নাম অনুসারে ফর্টিন ব্যারোমিটারটার নামকরণ করা হয়েছে। ফর্টিন ব্যারোমিটার একটা নিস্তরল, নিযুক্ত স্তরল, নিস্তরল মানে অনুরূপ কোনো তরল কিছু নেই। নিস্তরল ব্যারোমিটারে কোনো তরল ব্যবহার করা হয় না। ঠিক আছে, এই যে ফর্টিন ব্যারোমিটারে বলা হয়েছে যে ফরাসি ফরাসি যন্ত্র বিশারদ রয়েছেন আমাদের মধ্যে, নিকোলাস ফর্টিনের নাম অনুসারে ফর্টিন ব্যারোমিটার নামকরণ করা হয়েছে। চিত্র 3.2 হবে, এখানে 4 দিয়েছে। এইটা যে ফর্টিন ব্যারোমিটার এর ছবি দেখানো হয়েছে। ঠিক আছে, পরে বলছে পরবর্তী অংশে দেখবো যে এখানে বলেছে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে নির্ণয় করা হয়। বলছে ব্যারোমিটার পর্যবেক্ষণ থেকে আমরা কি বুঝবো আবহাওয়ার পূর্বাভাসটা কিরকম হতে পারে। আচ্ছা, পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে, সাপোজ আমি একটা ধরে নিচ্ছি এইটা একটা পারদ স্তম্ভ রয়েছে, এই পারস্তম্ভের উচ্চতা আমি ধরছি এখানে আগে ছিল কাটাটা এইখানে নেমে গেল, তাহলে পারস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে কমছে, এখানে নেমে গেল কমছে। তাহলে কমতে থাকলে কি হবে, ক্রমশ যদি কমতে থাকে তার মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, তাহলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমছে।
তো এই চারটা একটু মুখস্থ করে নিতে হবে। যদি এই যে অনুরূপভাবে আমরা যদি বলি পারস্পরিক উচ্চারণ যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে জলীয়বাষ্প পরিমাণটা ধীরে ধীরে কমছে, মানে আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকবে। এখানে অনুরূপভাবে বলা হলো যে পারস্তম্ভের উচ্চতা দ্রুত কমে গেলে কি হবে, বায়ুচাপ দ্রুত হ্রাস পেয়েছে, মানে নিম্নচাপ সৃষ্টি হবে। এই যে হঠাৎ বেড়ে গেলে কি হয়, এখানে শর্ট কোশ্চেনে থাকতে পারে, হঠাৎ যদি বেড়ে যায় তাহলে এখানে কি হবে, বায়ুচাপটা দ্রুত বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমে গেছে। আচ্ছা, এই ছিল আজকের কোয়েশ্চেন টপিক। নেক্সট ক্লাসে গাণিতিক উদাহরণ এবং সাইফন ও তার প্রতিক্রিয়া, যেটা সেকেন্ড সাবজেক্টের জন্য দারুণ গুরুত্বপূর্ণ রয়েছে, আর্গুমেন্টস সেগুলি বিভিন্ন রকম কনসেপ্ট আমাদের এখানে থেকে রয়েছে, সেগুলো আলোচনা করবো। আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ক্লাসটাতে একটা লাইক দেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিন্তু বেশি বেশি শেয়ার করবে। আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা পরের অংশটা প্রোভাইড করবো। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।